জিয়া রহমান স্যার যে অথরিটি নিয়ে এটা করেছিলেন, তার সেটা উনি সময় মতো না দিলে, আরও কিছুদিন পরে ঘোষণা দিলে মুক্তি যত বাঙালি ছিল ক্যান্টনমেন্টে সব কচুকাটা হয়ে যেত, যত বাঙালি পুলিশ ছিল কচুকাটা হয়ে যেত। মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশে স্বাধীন সার্বভৌমত্ব সম্পূর্ণ এই বাংলাদেশে বারবার কেন বিপর্যয় হচ্ছে? কেন মানে সরকারেরা ক্ষমতা এসে আর ছাড়তে চায় না ক্ষমতা? কেন বারবার আমাদের বিপর্যয়? আমাদের দোষটা কি? আমাদের পরে ভিয়েতনামে, এই যে দেখেন ভিয়েতনামে একটা ছবি দেখাচ্ছে, ভিয়েতনাম আমাদের কয়েক বছর পর স্বাধীন হয়েছে, তাদের তো এরকম বিপর্যয় হচ্ছে না, তা আমাদের কেন বিপর্যয় হচ্ছে? এইটার দেশবাসীকে প্রত্যেকের জানা উচিত, এটাই আমি বলছি। দেখেন, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম বীর জেনারেল ওসমানী স্যারের নেতৃত্বে, আর আমাদের যে একজন সেক্টর কমান্ডার ছিল তাদের নেতৃত্বে আমাদের লাখ লাখ মুক্তিযোদ্ধা ৭১ যুদ্ধ করেছে এবং লাখ লাখ মুক্তিযোদ্ধা শহীদ হয়ে গেছে। এবং আমাদের এই যে ৭ জন বীর শ্রেষ্ঠ, এই যে ৭ জন বীর শ্রেষ্ঠ, তারা নেপোলিয়ন বোনাপার্টের মতো বীর, তারা ছিল আমাদের নেপোলিয়ন বোনাপার্টের মতো বীর। তারা এই দেশের জন্য জীবন দিয়ে হাসিমুখে শহীদ হয়ে গেছে। কিন্তু আমাদের, তোমার এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, থ্যাংক ইউ, যে আমাদের বারবার বিপর্যয় কেন হচ্ছে? আমাদের আমি ভিয়েতনামের কথা বলি, ওটা বলতেই হবে আমাকে। ভিয়েতনাম আমাদের কয়েক বছর পরে স্বাধীন হয়েছে। তারা ৩৩-৩৪ বছর যুদ্ধ করেছে। তারা ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করেছে, স্বাধীন হয়েছে, আবার আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন হয়েছে। তো তাদের বিপর্যয় হয় না বাংলাদেশে 75-এ বিপর্যয়, 81-তে বিপর্যয়, 90-তে বিপর্যয়, 96-তে বিপর্যয়, 81-তে বিপর্যয়, এখন বিপর্যয়। এই বিপর্যয়ের মূল কারণ কি? এই বিষয়ে আমি তোমাকে বলতে চাই। এই ভিয়েতনামের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ছবিটা এখানে আছে, আমি তোমাকে বের করতে পারলে দেখাবো। পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আমি 2000 সালে, তখন আমার চাকরি ছিল না। বিএনপি গভর্নমেন্ট আমাদের 56 জন মুক্তিযোদ্ধা অফিসারকে চাকরিচ্যুত করেছিল। পরে আমরা 2010-এ হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় নিয়ে আবার চাকরিতে যোগদান করি। যাই হোক, 2000 সালে আমাকে ভিয়েতনামের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, লং টাইম ফ্রেন্ড, বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সে দেখা হয়েছে, সেই সূত্রে উই আর ভেরি ক্লোজ ফ্রেন্ড, আমাকে দাওয়াত করে নিয়ে গেল টু অ্যাটেন্ড ওয়ার ভেটারেন্স কনফারেন্স। তো সেখানে সে আমাকে বলল, তার সাথে আরও ওদের মন্ত্রীরা ছিল, বলল যে তোমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ, তুমি যেমন বললে যে এত বারবার পিছনে পড়ে কেন, এত বিপর্যয় হয় কেন, তোমাদের পরে তো আমরা স্বাধীন হয়েছি, দেখো আমাদের তো কোনো সমস্যা, তোমাদের এই বারবার এত বিপর্যয়ের মুখে পড়ছে কেন? তাই বললাম যে আমাদের লিডার্স ফেল টু কমান্ড অ্যান্ড রুল দি কান্ট্রি প্রপারলি, ইট ইজ দেয়ার ফেলিওর। তখন সে আমাকে কী বললো, এইটা তোমার মাধ্যমে তোমাকে এবং সমগ্র দেশবাসী, 3 বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিশেষ অফিসার, বাংলাদেশ সকল অফিসার, সকল শিক্ষক, সকল ছাত্রকে বলছে। উনি বললেন যে এখানে দেখো ভিয়েতনামের মন্ত্রী আছে, তুমি জিজ্ঞেস করো প্রত্যেকটা লোক ফ্রিডম ফাইটার। আমি জিজ্ঞেস করলাম, উনি আই ফট ইন এগেন্স্ট ফ্রেঞ্চ আর্মি, ওই যে আই ফট এগেন্স্ট আমেরিকান আর্মি। এখানে মন্ত্রী 3-4 জন ছিল ফ্রিডম ফাইটার। তো লুক, আমাদের দেশে মুক্তিযুদ্ধের পর গভর্নমেন্ট সব ফ্রিডম ফাইটারদের দিয়ে গভর্নমেন্ট হয়েছিল, এবং তুমি মনে করো আমরা তাই করেছি। আলজেরিয়া মুক্তিযুদ্ধ হয়েছে 30-40 বছর, গভর্নমেন্ট করেছে ফ্রিডম ফাইটাররা। আফ্রিকায় বহু বছর মুক্তিযুদ্ধ হয়েছে, সাউথ আফ্রিকায় গভর্নমেন্ট করেছে ফ্রিডম ফাইটাররা। রোডেশিয়ায় বহু বছর মুক্তিযুদ্ধ হয়েছে, গভর্নমেন্ট করেছে ফ্রিডম ফাইটাররা। তারপরে আফ্রিকার যেসব দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সব দেশে যারা মুক্তিযুদ্ধ করেছে তারাই প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী এইসব হয়েছে। ফলে তারা দে কেপ্ট আইডিওলজি অ্যান্ড দি ফ্ল্যাগ অফ দি ফ্রিডম ফাইট অ্যান্ড লিবারেশন ওয়ার ইনট্যাক্ট। কিন্তু আমাদের এখানে মুক্তিযুদ্ধের পর যারা গভর্নমেন্ট করেছিল, তাদের মধ্যে একজন ছাড়া, অনলি ওয়ান, জেনারেল ওসমানী, তাকে করেছিল সিভিল অ্যাভিয়েশন মিনিস্টার। আর একজনকে মিনিস্টার করা হয়েছিল সিভিল অ্যাভিয়েশন মিনিস্টার, উনি জেনারেল ওসমানী। আর কাউকে কিন্তু করা হয়নি। ভার্চুয়ালি আমি এই বিষয়টা আজকে দেশবাসীকে বলছি, ভার্চুয়ালি মুক্তিযুদ্ধের পর
আমাদের যে মুজিবনগর গভর্নমেন্টের যে সচিব ছিল প্রত্যেকের এসে সামাদ, উনি একটা ফাইলে প্রস্তাব দিয়েছিলেন। কি প্রস্তাব? যে মুক্তিযুদ্ধে যারা বীর বিক্রমে যুদ্ধ করেছে, বীরত্ব প্রদর্শন করেছে, শৌর্যবীর্য প্রদর্শন করেছে, তাদেরকে বীরুত্তম দাও। আর যারা অসীম সাহসের সাথে যুদ্ধ করে পাকিস্তান আর্মিকে ধ্বংস করেছে, তাদেরকে বীর শ্রেষ্ঠ দাও। আর বীর প্রতীক, বীর বিক্রম, আমাকেও দেওয়া হয়েছিল বীর প্রতীক, এরকম তালিকা করা হয়েছিল। এই প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীর সাথে এই মুজিবনগর গভর্নমেন্টের সচিবরা দেখা করেছিল। তাতে কিন্তু এই যে ওসমানী, যিনি আমাদের প্রধান সেনাপতি, তাকে কিন্তু ফিল্ড মার্শাল দেওয়ার প্রস্তাব ছিল। ফিল্ড মার্শাল, মাইন্ড ইট, ফিল্ড মার্শাল। You know what is the meaning and the status and the dignity and the status of the field marshal? All over the world, field marshal are counted, regarded as with the same status of the prime minister of that country. He is not prime minister, but any field marshal of any country regarded equivalent status of the prime minister of that country. তো ওনাকে ফিল্ড মার্শাল দিলে দেবার বিষয়ে আওয়ামী লীগের মন্ত্রীরা অবজেকশন দিল। বিশেষ করে আব্দুল সামাদ আজাদ সিলেটের, আর ফরিদ ওখানকার প্রতিমন্ত্রী, আর সিলেটের লিডাররা অবজেকশন দিল যে ওনাকে ফিল্ড মার্শাল দেওয়া হবে না। ফলে বঙ্গবন্ধু ওই ফাইলে, আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনি ওই ফাইল বার করেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে, সেই ফাইলে আমাদের প্রতিরক্ষা সচিব মুজিবুর গভর্নমেন্ট 71 যে আব্দুল সামাদ, ওনার কিন্তু প্রস্তাব আছে, এবং ওনার এই প্রস্তাবের পাশে বঙ্গবন্ধু কেপ্ট ইন অ্যাবায়েন্স, KEPT, কেপ্ট ইন অ্যাবায়েন্স, তার মানে এটা আপাতত স্থগিত। আচ্ছা, এইটা যে আমরা যে স্থগিত করে দিলেন উনি, তার পরিণতিতে কী হলো? আমাদের বুকে বিষের ছুরি মেরে বিষের ছুরি মেরে দিল, এবং তাতে বাঙালি জাতি মৃত জাতিতে পরিণত হলো। কেন আমি বলছি বাঙালি জাতি মৃত জাতিতে পরিণত হলো? কেন? বিশ্বের সামরিক যুদ্ধের ইতিহাস হলো, সামরিক যুদ্ধে যে ভূখণ্ড দখল হয়, সেই ভূখণ্ড যে দখল করে তাকে ফিল্ড মার্শাল দিতে হবে। এটা সামরিক রীতি, সামরিক বিধান, সামরিক ঐতিহ্য। কিন্তু আমাদের দেশে সেই ঐতিহ্য পদতলে পিষ্ট করা হয় এবং ওনাকে ফিল্ড মার্শাল দেয়া থেকে বঞ্চিত করা হয়। কিন্তু এই বঞ্চনায় ওনার কোনো ক্ষতি হয় নাই। যে ওসমানী স্যারকে দেয় নাই, তার কিন্তু এক বিন্দু ক্ষতি হয় নাই। ক্ষতি হয়ে গেছে সমগ্র বাঙালি জাতির। আজকে তুমি গুগলসে যাও, দেখবা 71 ওয়ার, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, বাংলাদেশের নামই নেই। কেন? এখানে যে যুদ্ধ হলো 71-এ, ঢাকা যে 16 ডিসেম্বর বিজয় লাভ হলো, এটা বলা হলো ইন্ডিয়ান আর্মি বিজয় লাভ করেছে। কথা বুঝলে? এবং তারা তো প্রমাণ করলো পৃথিবীর সামনে, তারা তাদের প্রধান সেনাপতি ফিল্ড মার্শাল মানেকশা, এই যে মানেকশাকে তারা ফিল্ড মার্শাল দিয়ে দিল। ফলে 16 ডিসেম্বর ঢাকা যে মুক্ত হলো এবং সেনাবাহিনী দখল করে এই কৃতিত্বর ফসল হিসেবে ইন্ডিয়ান আর্মি নিজেদের দাবি প্রতিষ্ঠিত করলো, আর তাদের প্রধান সেনাপতিকে ফিল্ড মার্শাল দিয়ে দিল। আমরা আমাদের প্রধান সেনাপতিকে কিছুই দিলাম না। এরপরে গভর্নমেন্টের কথা বলবো, তুমি যেটা প্রশ্ন করো, কিছু যে দিলাম না, কী জন্য দিলাম না, এটা আমি দেশবাসীকে বলতে চাই। প্রিয় দেশবাসী ভাই বোন, আপনারা স্তম্ভিত হয়ে যাবেন, আপনারা বেদনাদীর্ণ হয়ে যাবেন যদি আমি এই তথ্য প্রকাশ করে দিই। 71-এ যারা ওয়ারফ্রন্টে একটা গুলিগুলা চালায় নেয়, একটা বুলেট ফুটায় নেয়, তারা কি ষড়যন্ত্র করেছিল আমাদের এই যে ওসমানী স্যারের বিরুদ্ধে, সেটা দেশবাসীকে বলি। 16 ডিসেম্বর বিজয় লাভ হয়ে গেল আমাদের। 17 ডিসেম্বর দিল্লি থেকে ইন্দিরা গান্ধীর প্ল্যানিং মিনিস্টার ডিপি ধর কলকাতা আসলেন।
17 ডিসেম্বর উনি ওনার নতুন অফিস করলেন। তো 17 ডিসেম্বর ওনার অফিসে আমাদের মুক্তিযুদ্ধ গভর্নমেন্টের চিফ সেক্রেটারি ছিলেন রুহুল কুদ্দুস সাহেব, যিনি আগরতলা মামলা আসামে ছিলেন, বঙ্গবন্ধুর আস্থাবাদী ছিলেন, পরে প্রিন্সিপাল সেক্রেটারি হয়েছিলেন। উনি আমার ডিস্ট্রিক্ট রিলেশন। তো উনি দেখা করতে গেছে ডিপি ধরের সাথে। তো উনি যেহেতু চিফ সেক্রেটারি, ডিপি ধরের পিএস বা সিকিউরিটি কেউ ওনাকে থামায়নি, দরজা খুলে ভিতরে ঢুকে গেছে। ঢুকে উনি যে কী দেখলেন, উনি দেখলেন একজন বিশাল মাপের লোক, সে ডিপি ধর টেবিলতেই ওর ওই পাশে তো চেয়ার, ওর বাম দিকে গিয়ে তার চেয়ার ওখানে গিয়ে তার দুপা বুকে জড়াই ধরে বুকের মধ্যে চেপে রেখেছে। আর বলছে যে স্যার ইউ হ্যাভ টু মেক মি ফরেন মিনিস্টার, স্যার ইউ হ্যাভ টু মেক মি ফরেন মিনিস্টার, আদারওয়াইজ আই উইল নট লিভ ইউর লেগ, আই উইল নট লিভ ইউর ফিট, আই উইল নট লিভ ইউর ফুট, এইসব বলছে। তো ডিপিদার দেখে বলছে আচ্ছা রিলিজ মাই লেগ, গেট আপ, ওকে আই উইল মেক ইউ ফরেন মিনিস্টার, ওকে গেট আপ। তখন আমার রুহুল কুদ্দুস সাহেব ভিতরে গিয়ে এটা দেখতেছে। তখন ওই লোক উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেখে যে রুহুল কুদ্দুস সাহেব এখানে চিফ সেক্রেটারি, দেখে সে একেবারে বুদ্ধাকার মতো চমক পড়েছে। দেখলো যে এই লোক ভারতের মন্ত্রীর পা জড়াই ধরেছে ফরেন মিনিস্টার হবে বলে, এবার সে কিন্তু পরে ফরেন মিনিস্টার হয়েছিল। তা আমি বলছি আওয়ামী লীগ নেতাদের 71-এর এই হলো চেহারা, এই হলো চরিত্র, এই হলো চেহারা, এই হলো চরিত্র। যারা ভারতের মন্ত্রীদের পা চেটে, জুতা চেটে, পা বুকে জড়াই ধরে সাষ্টাঙ্গে প্রণাম করে তারা এই দেশে মন্ত্রী হয়েছিল। অথচ মন্ত্রী হবার কথা ছিল কারা? ভিয়েতনামের মন্ত্রীর বর্ণনা মোতাবেক হওয়ার কথা ছিল জেনারেল ওসমানী স্যারের, হওয়ার কথা ছিল আমাদের এই 11 জন সেক্টর কমান্ডারের, এদেরই হওয়ার কথা ছিল মন্ত্রী। এরা যদি মন্ত্রী না হবে তাহলে ভারতের মাটিতে বসে যারা ভারতের মন্ত্রীদের পা চেটেছে, জুতাতে চেটেছে, পা বুকে জড়াই ধরেছে, কিন্তু দাসের মতো কান্নাকাটি করেছে, গোলামের মতো কান্নাকাটি করেছে, গোলাম, তারা মন্ত্রিত্ব নিল বলে বাংলাদেশের স্বাধীনতার যে মন্ত্র, মুক্তিযুদ্ধের যে আদর্শ চেতনা এবং 30 লক্ষ মানুষের জীবনদানের মহান ইতিহাস, এগুলো সব ম্লান হয়ে গেল। ফলে যারা কোনোদিন সীমান্ত আসে নাই, কলকাতায় ছিল যেসব আওয়ামী লীগ নেতারা, সীমান্তে সে একটা মুক্তিযোদ্ধা মারা গেছে, তার কবরও দিতে অনুষ্ঠানে ছিল না, তার ওখানে জানাজার নামাজও পড়ে নাই, তারা ওখানে ছিল, ভালো ওখানে থাক। কিন্তু এখানে যারা মুক্তিযুদ্ধ করলো, জীবন দিল, তাদের সম্পর্কে তাদের হৃদয়ে, মন মানসিকতায়, চিন্তা চেতনায় কোনো অনুভূতি ছিল না। ফলে মুক্তিযুদ্ধের পর যে লুটপাট হলো, কিছু 74 দুর্ভিক্ষ হলো, পরবর্তীকালে বাংলাদেশ যে এই দুর্নীতিতে ডুবে গেল। এই যে ভিয়েতনামের মহিলা $60 বিলিয়ন লুট করেছে, ফাঁসি হয়ে গেছে। যেসব ব্যবসায়ী ব্যাংক লুট করেছে, সেই ব্যাংকের সামনে তাদের ফাঁসি হয়ে গেছে। তারপরে আমাদের দেশে এই এস আলম 60 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে পাচার করে নিয়ে গেছে। তার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিষ্টি ভক্ষণ করতেছে আর ফুল আদান প্রদান করতেছে। তো এখানে আরও আছে, আরও একটা জিনিস এ পর্যন্ত দেখাই নেই, আজকে দেখাই দিই। তুমি এই দেখো, এটা হলো সোভানি বসুন্ধরা গ্রুপের। তার বাড়ি গিয়ে আমাদের নৌবাহিনীর অফিসাররা তার বাড়ি গিয়ে তাকে ফুল দিতে গেছে, মিষ্টি দিতে গেছে। নৌবাহিনীর নেভাল চিফকে আমি বলছি, দেখেন নেভাল চিফ সাহেব, উইথ অল দি ডিউ রেসপেক্ট ইউ, আমাকে তো এটা বলছি বলে আপনি মনোকষ্ট নেবেন না। আপনি দেখেন, আমি এই যে তাজউদ্দিন স্যার 9 মাসের যে মুক্তিযুদ্ধ পরিচালনা, তার সই আছে, আমি রণাঙ্গনে মৃতদেহের মধ্যে পড়েছিলাম। উনি লিখেছে, আমার এবং ক্যাপ্টেন নাজমুল হুদার অবদান বাংলাদেশের মাটিতে চিরকাল লেখা হবে, তাদের ঋণ কেউ কোনোদিন পরিশোধ করতে পারবে না। সুতরাং আমি আল্লাহ রহমতে বেঁচে আসছি, আল্লাহর হুকুমে। সুতরাং আমার বলার ইখতিয়ার আছে। নৌবাহিনীর চিফকে আমি বলছি, আপনার এই নৌবাহিনীর এইসব অফিসারদের চেহারা দেখেন, এরা কি করে এই বসুন্ধরার সোভানির বাড়ি গিয়ে মিষ্টি নিয়ে গেছে, ফুল নিয়ে গেছে, এসব নিয়ে গেছে কেন নিয়ে গেছে? তারা কি আপনার পারমিশন নিয়েছে? আইনটা কি?
আইনটা হলো কোনো রাষ্ট্রদূত বা কোনো বিদেশি অনুষ্ঠানে বা কোনো ধনবান বা কোনো কোনো ধনিক বণিক দাওয়াত দিলে অনুমতি নিতে হবে, লিখিত অনুমতি নিতে হবে। অনুমতি নিয়ে আপনি দেখেন এখানে নৌবাহিনী প্রধান আপনাকে এর অনুমতি নিয়েছে। তো আমাদের দেশে হয়েছে কি, যার টাকা আছে তাকে সবাই তার সামনে মাথা নত করে, তার জুতা চাটে এবং তাকে তারা তাদের তাদের মনে করে এরাই হলো আমাদের ভাগ্য করে দিবে। এইভাবে দুর্নীতিটা আমাদের সমাজের অন্দরে অন্দরে ছড়িয়ে পড়ছে। দুর্নীতি থেকে কোনো ক্রমেই আমরা রেহাই পাচ্ছি না, দুর্নীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারছি না। এই জন্য কিন্তু আমি আগেও তোমাকে বলেছি, আজকে একটু বলি, ভিয়েতনামের কথা যে বললাম, আমি যে গেছিলাম ভিয়েতনামে, কিন্তু ওরা যারা সরকারের অর্থ সম্পদ ধন সম্পদ লুট করছে তাদের তো সিটিজেনশিপ বাতিল করেছে, তাদের ধন সম্পদ সব কনফিসকেট করেছে, তাদের গলায় দুশ্মন, ভিয়েতনামের দুশ্মন বলে এরকম লোহায় লিখে ঝুলাই দিয়েছে, আর তাদের ছেলে মেয়ে নাতিপুতি সবাই খাঁচায় পড়ছে। বড় হোচিমিন সিটি রাজধানীতে খাঁচার মধ্যে প্রদর্শন করতেছে, আর পাবলিক ওখানে দুই পাশে গার্ডরা দাঁড়িয়ে আছে যাতে তাদের কেউ ক্ষতি মেরে না ফেলে। পাবলিক তাদেরকে গভর্নমেন্ট ওখানে খাওয়া দেবে না, যারা পথচারী যদি কেউ কলা দেয়, মূলা দেয়, মুড়ি দেয়, মুরগি দেয় দিতে পারবে, তাই তারা খাবে, নাতিপুতিরাও ওখানে থাকবে। এইভাবে তারা সারা রাজধানীতে এই যারা লুটপাট করে, ব্যাংক লুট করেছে, ধন সম্পদ লুট করেছে, বিদেশে পাচার করেছে, তাদের মধ্যে যারা সর্বোচ্চ অপরাধী তাদের তো ফাঁসি দিয়েছে। সর্বোচ্চ অপরাধী এই যে এই মহিলা $60 বিলিয়ন ব্যাংক থেকে লুট করেছিল, ফাঁসি হয়ে গেছে, যারা সর্বোচ্চ। আর যে যা একটু তারপরে তাদেরকে সব মতিঝিলে খাঁচায় বসে। আমরা যদি এখন ওই দরবেশ, ওর ভালো নাম কী জানো, সামনুর রহমান, তার বাচ্চু, তারপরে আর কে কে আছে, এই যে এদেরকে যদি আমরা খাঁচায় ভরে আমরা মতিঝিলে রাখি, আর পথচারীরা তাদের যে কলা, মূলা, মুড়ি মুরগি ছুঁড়ে দেবে, কেউ তাদের গায়ে থুতু দেবে, কেউ গায়ে তাদের গায়ে পেশাব করে দেবে, পায়খানা করে দেবে। এটা যদি আমরা করতে পারি, ভিয়েতনামে করেছে, আমরাও করতে পারি। ভিয়েতনাম মুক্তিযুদ্ধের দেশ, আমরাও মুক্তিযুদ্ধের দেশ। তাহলে এই যে গভর্নমেন্টের ব্যাংকগুলো লুট করা, গভর্নমেন্টের প্রজেক্টগুলো লুট করা, এই যে মেগা প্রজেক্ট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেগা প্রজেক্ট করছে, এর 50% বা মোর, 60% ইভেন এটা লুট করা হয়েছে। আমাকে নিজে বলেছে, আদানির জিএম নিজে বলেছে যে আমাদের প্রস্তাব ছিল 60,000 কোটি টাকা, ওখান থেকে ডবল করতে বলা হয়েছে। তো সমস্ত মেগা প্রজেক্টগুলো থেকে এখন কি করতে পারে ডক্টর ইউনূস স্যারকে আমি বলবো, এগুলো কিন্তু আব্দুর রাজ্জাকের পর যখন মাহমুদুর মোহাম্মদ আব্বাস আসলেন, আব্দুর রাজ্জাকের আমলে 21টা মেগা প্রজেক্ট উনি কিন্তু তাদের সাথে রিনেগোশিয়েট করেছিলেন, চায়নার মেনলি রিনেগোশিয়েট করে এগুলো সব মানে মিনিমাম তো 20% থেকে 30% কমে আনছিল। তো আমাদের যে শেখ হাসিনা আমলে এই সমস্ত লুটিং অ্যান্ড প্ল্যান্ডিংয়ের যে মেগা প্রজেক্ট, এইগুলো রিনেগোশিয়েট করতে হবে, করলে দেখবেন ওই কোম্পানিরাই তারা এটা কমিয়ে দেবে। ৮৬ সাল বা তার আগে বা বাংলাদেশের নদী খনন, খাল খনন হিসেবে, দল গঠন হিসেবে তার ভূমিকাটা কেমন ছিল? জিয়াউর রহমান স্যার সম্পর্কে বলতে বলছো, তোমাকে ধন্যবাদ জানাই। জিয়াউর রহমান স্যার সম্পর্কে বলতে বলছো, তোমাকে ধন্যবাদ জানাই। এটা আমি আগেও অন্যান্য টিভিতে বলেছি, তোমাকে আজকে বলি। অ্যাকচুয়ালি জিয়াউর রহমান স্যার নিয়ে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর কিলিংয়ের পর, মানে শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ, এরা জিয়াউর রহমান স্যারকে নিয়ে অনেক ভুল তথ্য প্রচার করছে, উইলিংলি কি আনউইলিংলি আমি জানি না। তবে জিয়াউর রহমান স্যারের যে ভূমিকা ছিল 71-এ, সেটা আকাশ সমান ভূমিকা ছিল। এটা আমার কথা না যে আমি একটা বললে আকাশ সমান হয়ে যাবে। আমি একটা সাবেক সচিব, মুক্তিযুদ্ধের সময় আমি ছিলাম ওয়ার করেসপন্ডেন্ট,
এই ফ্রন্টে যেতাম, ফোর্ট উইলিয়াম থেকে প্লেন হেলিকপ্টার গেলে আমি উঠে পড়তাম। আমার আগে রুহুল কুদ্দুস সাহেব বলে দিয়েছিল চিফ সেক্রেটারি জেনারেল অর্ডারকে, নাম ক্যাপ্টেন সুদ, আই রিমেম্বার ক্যাপ্টেন সুদ। আমি গেলেই ওই হেলিকপ্টার তুলে দিত, ইন্ডিয়ান হেলিকপ্টার গেলে আমি ঘুরে আসতাম। আমি সাথে বাংলা ভেতর থেকে বলতাম রণাঙ্গন ঘুরে এলাম মুসার সাথে। সুতরাং আমি সেক্টর কমান্ডার দেখেছি, জিয়া রহমান স্যারকেও দেখেছি। আমি আজকে একটা খুব, তোমার প্রশ্নটা খুব ঐতিহাসিক, তুমি আজকে অনেক ভালো ভালো প্রশ্ন করছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শোনো, জিয়া রহমান স্যার সম্পর্কে দেশবাসী তো জানে না, কারণ উনি তো হঠাৎ মারা গেলেন এবং ওনার কৃতিত্বের কথা, উনি চাপা স্বভাবের লোক ছিলেন। আমার সামনেও মনে আছে, এই ফ্রন্টে দেখা হয়েছে, কর্নেল ওয়ালি টালি বলছে, স্যার এই যে মুজে মুজে ওয়ার মানে এই শাড়ির মালার ভিতর থেকে বলেছে আপনার নাম গত সপ্তাহ আমরা শুনেছি। উনি মানে উনি খুব চাপা স্বভাবের ছিলেন, যে আমি যে ওনার নাম বলেছি স্বাধীনতার ভেতর থেকে, যে আমার যে গিভিং কমান্ড টু দি ফ্রিডম বলেছি, উনি আমাকে অন্যান্য সেরকম পিঠে হাত ধরা, ওনার সব নাই। উনি একটা চাপা স্বভাবের ছিলেন, সেই জন্য ওনার কৃতিত্বের কাহিনী উনি নিজে বুক ফুটে বলে যাননি, আজকে আমি বলি। এবং ওনার বেগম সাহেবের সাথে আমার দেখা হয়েছিল একবার, তো উনি 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 জানেন কি ওনাকে বলে গেছে কিনা তো আমি জানি না। তবে আমাকে এটা কে বলেছে, আমাকে এটা বলেছে যে মঞ্জু স্যার, আর কে বলেছে খালমারফ স্যার, আর কে বলেছে এই খন্দকার স্যার। অন্তত কেউ বলতে পারবে না যে আমি শুধু ওনারা মারা গেছে ওনার নাম বললাম, এই খন্দকার স্যারও বলেছে। এইটা যখন ওসমানী স্যারের জয়েন করলেন সিভিল এভিয়েশন মিনিস্টার 72-তে, তখন শফিউল্লাহ স্যার চিফ হয়ে গেলেন, আর তখন জিয়া রহমান স্যার কুমিল্লা সিও। তারপরে তখন ওখানে কর্নেল আকবর ওখানে একটা অফিসারদের সমাবেশ করলেন করে বলল, হ্যাঁ আমরা আমাদের জিয়ার মধ্যে স্বাধীনতা তার স্বীকৃতি চাই, আর মুক্তিযুদ্ধের যারা স্টেট কমান্ডার তাদের সব ক্যাবিনেট মন্ত্রী চাই আমরা, বললো। কিন্তু কর্নেল আকবর যেখানেই থাকেন তার আমি তার আত্মার রুহের মাগফিরাত কামনা করি, উনি এই কথা ওখানে একটা সমাবেশে বললেন ক্যান্টনমেন্টের ভিতরে। ভাগ্য ভালো সেই সমাবেশে জিয়া রহমান স্যারকে ওরা ডাকে নাই, ডাকলে কী হতো আমি যাই না। তোরা বলিস এটা তো গোয়েন্দারা তো আছেই, ঢাকা এটা পৌঁছে গেছে, এই কথা হয়েছে সেখানে। তারাই আমার মন্ত্রী। আকবর বলছে, আই থ্যাংক আকবর, গ্রেট গাই, আল্লাহ তার ভেজ নসিব করুক। তো এটা বঙ্গবন্ধুর গান এসে গেছে, এখানে সব এসে গেছে। তখন এইটা নিয়ে সেক্রেটারি কমান্ডারদের বঙ্গবন্ধু ডাকলেন, ওসমানী স্যারও ছিলেন, মুজিবনগর গভর্নমেন্টের সেক্রেটারি ছিলেন, আমার রুহুল কুদ্দুস সাহেব সেখানে ছিলেন ইত্যাদি। তো সেখানে মানে বলা যেতে পারে ওসমানী স্যার টুক দি লিড, এবং ওসমানী স্যার কি বলবেন না বলবেন এটা কিন্তু সেক্রেটারি কমান্ডারদের মধ্যে উনি আগে আলোচনা করেন নাই। উনি কিন্তু নিজে নিজে কিছু আলোচনা করলেন বঙ্গবন্ধুর সামনে, এবং এটা উনি আমাদের সেক্রেটারি কমান্ডার কারোর সাথে কিন্তু আলোচনা করেন নাই। এটা খুব আশ্চর্য কথা। আমাকে খন্দকার স্যার বলেছে, মঞ্জু স্যার বলছে আমাদের সাথে উনি কথা বলেন নাই, কিন্তু উনি যা বলেছেন, উনি যে প্রস্তাব বঙ্গবন্ধুর সামনে আলোচনা করেছেন এই সচিবালয়ে, যেখানে সংস্থান মন্ত্রণালয় ওর 3 তলায় বঙ্গবন্ধু রুমে, আশ্চর্য। যেটা আমাদের মনের কথা ছিল, যে সেনাবাহিনীর মনের কথা ছিল, বীর মুক্তিযুদ্ধের মনের কথা ছিল, বীর মুক্তিযুদ্ধ হৃদয়ের কথা ছিল, ওসমানী স্যার সেটা বলেছেন। উনি বললেন যে বঙ্গবন্ধু দেখেন আপনি 26 মার্চ স্বাধীনতা ঘোষণা করেন, এবং দেশবাড়ি কেউ তো শুনতে পায়নি, কিন্তু আমাদের সেনাবাহিনীর মেজর জিয়া পরের দিন 27 মার্চ কালুরঘাটে আপনার নামে অন বিহাফ অফ ইউ হি প্রক্লেম ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এবং এটা যখন ইথারে চলে এসছে, আপনি বলেছেন তো কেউ জানতে পারেনি, আওয়ামী লীগেররা বিভিন্ন জেলায় মাইকিং করছে, কিন্তু তার উপরে ভর করে
আর সেনাবাহিনীর সৈনিক নিকটস্থ ক্যান্টনমেন্টে থাকে, সে আওয়ামী লীগের মাইকিংয়ে কিন্তু সেনাবাহিনীর চাকরি ছেড়ে বেরিয়ে আসবেন, আসাও নেই। আওয়ামী লীগের মাইকিং শুনে পুলিশ বাহিনীর কেউ তার থানা থেকে বেরিয়ে আসে নাই, আসবেও না। এবং ইপিআর আওয়ামী লীগের মাইকিং শুনে ইপিআর ক্যাম্প ছেড়ে সে বেরিয়ে আসবে, বিওপি ছেড়ে বেরিয়ে আসবে, আসবে না, আসেও নাই। এবং ওসমানী স্যার একথাও বললেন যে কোনো গ্রামের যদি একজন সৈনিক বা একজন পুলিশ চাকরি করে, পুলিশের চাকরি করে বা সৈনিকের চাকরি করে পাকিস্তান আমলে, তো অন্য গ্রামের লোক ওই গ্রামে আসতো যে এই বাড়ির একজন আছে পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করে, ওই বাড়ি দেখতে আসতো। কেন? তখন সেনাবাহিনীর একটা চাকরি মানে আকাশের চাঁদ পাওয়া সমান। কেন? তখন বাঙালি ছিল কিন্তু দাস, বাঙালি ছিল গোলামের গোলাম, বাঙালি ছিল গোলামের গোলাম। তো সেই আমলে সেনাবাহিনী বা পুলিশ বা ইপিআর আওয়ামী লীগের মাইকের আওয়াজ শুনে চাকরি ছেড়ে আসবে না, আসেও নেই। কিন্তু 27শে মার্চ যখন আমাদের সেনাবাহিনীর একজন মেজর রেডিওতে ঘোষণা করলো যে I proclaim independence on behalf of Bangabandhu Sheikh Mujibur Rahman, our undisputed leader, independence of Bangladesh, you join with us, and world power, please help us. এবং he called upon the EPR, Bengal Army, police to come out and join the liberation. তখন কিন্তু তারা এই থারে যখন শুনলো, তখন তারা ভাবলো হ্যাঁ এটা তো আমাদের যুদ্ধ, আমাদের একজন মেজর আহ্বান, সো এটা আমাদের যুদ্ধ, এটা তো আমাদের যুদ্ধ, আমরাই করব, বাইরের লোক তো করবে না, তাদের তো যুদ্ধ করার কোনো ট্রেনিং করে মন মানসিকতাও নেই। তাদের স্লোগান দেয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ওই লাঠি নিয়ে তো হবে না। তো আমরা যারা সৈনিক ক্যান্টনমেন্টে আছি, আমরা যারা ইপিআর ক্যাম্পে আছি, আমরা যারা পুলিশ ক্যাম্পে আছি, আমরা যারা ইপিআর বিওপিতে আছি, তখন তারা বললো উই ওন দিস ওয়ার, দিস ইজ আওয়ার ওয়ার। তখন তারা বেরিয়ে আসলো। এবং এই কারণে জিয়াউর রহমানের এই যে ঘোষণা, এটা আকাশ সমান এটার মূল্য, সাতাসমানের সমান এটার মূল্য। বললো উই হ্যাভ টু রিকগনাইজ ইট, বললো। এবং বললো ওই জন্য কর্নেল আকবর ওখানে বলেছে যে আপনি জাতির জনক আর সেনাবাহিনীর জনক হলো মেজর জিয়া, এটা সে বলেছে এবং আমরা সবাই একমত। এবং এতে আমার সেক্টর কমান্ডারদের কারো অমত নাই, দ্বিমত নাই। বললো যার যা প্রাপ্য আমরা সেটা দিতে চাই, বুঝলেন। এবং আমাদের মুক্তিযোদ্ধা সচিব যারা ছিল, 6 জন সচিব ছিল, প্রত্যেকেই সাপোর্ট করলো। আচ্ছা, তারপরে বঙ্গবন্ধু নিজে বললেন, কর্নেল আকবর বলেছে এদের সব মন্ত্রী করতে হবে, এতে বিষয়ে আলোচনা করেন আপনি, যারা সেক্টর কমান্ডার তাদের মন্ত্রী করতে হবে। ওসমানী স্যার বললেন সাইটিং এক্সাম্পল অফ আলজেরিয়া, যে আলজেরিয়ায় যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা নিজেরা গুলি চালাইছে, 6 ইঞ্চ মোটর মেরেছে, 3 ইঞ্চ মোটর মেরেছে, হ্যান্ড গ্রেনেড ছুঁড়েছে, স্টেনগান চালিয়েছে, ফ্রন্টে যুদ্ধ করেছে, শত্রুকে হত্যা করেছে, নিজেও নিহত হয়েছে, এরাই গভর্নমেন্ট করেছে। তো সেই জন্যে এই সেক্টর কমান্ডারদের তা আপনি যদি ক্যান্টনমেন্টে পাঠিয়ে দিলে কী করে হবে? এদের তো সরকারের তো এদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে। তখন বঙ্গবন্ধু বললেন হ্যাঁ আমি এটা মানি, এদের সুযোগ দিতে হবে, তবে এরা জানে না এরা ছিল পাকিস্তানে আমরা সব ক্যাপ্টেন মেজর, আমি তাদের জেনারেল করেছি, আমি 2-3 ধাপ প্রমোশন দিয়ে সব জেনারেল করেছি, তো ওদেরও মন্ত্রী করবো, হ্যাঁ ওদেরও মন্ত্রী হিসাবে জায়গা দিব। এই আমি প্রথম ধাপ এটা করলাম, তারপরে এদেরকে মন্ত্রিসভা নিয়ে আসবো। কিন্তু শেষ পর্যন্ত উনি কিন্তু আনেন নাই, হ্যাঁ উনি কিন্তু আনেন নাই। ফলে যে মুক্তিযুদ্ধের যারা নিজেরা সরাসরি গুলি চালাইছে, ফ্রন্ট যুদ্ধ করেছে, আহত হয়েছে
শহীদ হয়েছে, তারা যে গভর্নমেন্ট ফর্ম করে সারা পৃথিবীব্যাপী, আমাদের দেশে এটা করতে দেওয়া হয়নি। ফলে বারবার বিপর্যয়। কেননা মুক্তিযুদ্ধ এই সেক্টর কমান্ডার এবং বেঙ্গল রেজিমেন্ট এরাই তো মুক্তিযুদ্ধের নায়ক, মহানায়ক। তাদেরকে বাদ দিয়ে আপনি এই লাস্ট শেখ হাসিনা লাস্ট গভর্নমেন্টে ক্যাবিনেটের বীরুত্তম ছিল না, অথচ পাকিস্তানি 5 জন পাকিস্তানি ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি সেদিন রেডিওতে মুক্তিযুদ্ধের ঘোষণা না দিতেন, পরিস্থিতিটা আসলে কি হতো কখনো ভেবেছেন কিনা আপনি? এটা খুব মহা বিপর্যয় হতো। কেন ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বা আমার ইপিআর পুলিশ কী জন্য বেরোবে? এই যে আজকে উদাহরণ দিচ্ছি, তাহলে 75 কিলিংয়ের পরে কাদের সিদ্দিকী বীরুত্তম হালুয়াঘাটে যুদ্ধ আরম্ভ করে দিল। সে বহু পোস্টার ঢাকায় হ্যান্ডবিল ঢাকা আসলো যে যুদ্ধে যোগদান করো, বিশেষ অফিসার, পুলিশের মানে কেউ তো যায়নি, কেউ যায় না। কেন? কাদের সিদ্দিকীর কথা তো কেউ যাবে না। সুতরাং যদি একটা অথরিটি, জিয়াউর রহমান স্যার যে অথরিটি নিয়ে এটা করেছিলেন, সেটা উনি সময় মতো না দিলে, আরও কিছুদিন পরে ঘোষণা দিলে মুক্তি যত বাঙালি ছিল ক্যান্টনমেন্টে সব কচুকাটা হয়ে যেত, যত বাঙালি পুলিশ ছিল কচুকাটা হয়ে যেত। সুতরাং জিয়াউর রহমান স্যারের এই ঘোষণার ঐতিহাসিক মূল্য আছে এবং মুক্তিযুদ্ধের যেন ওসমানী এটা স্বীকৃতি দিয়ে গেছে, সেক্টর কমান্ডার স্বীকৃতি দিয়েছে।